সবাইকে ওয়েলকাম ম্যাথ অলিম্পিয়াড ক্লাসে। আমি যদি আমার পরিচয় দিই, আমি আরিফুল ইসলাম, আমি কুমিল্লা ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট। আমি চুয়েট থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি। আমরা আজকে যে ক্লাসটা করবো ম্যাথ অলিম্পিয়াডের একটা জ্যামিতির উপরে ক্লাস, জিওমেট্রি এরিয়া রিলেটেড প্রবলেম। বাট ক্লাসের কিছু নিয়ম কানুন আছে, নিয়ম কানুন গুলো আপনাদেরকে মানতে হবে। সেটা হচ্ছে যে ক্যামেরাটা অন রাখতে হবে। এখানে অনেকেই আছেন ক্যামেরাটা অফ করে রেখেছেন। কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা মেসেজে হয়তো বা জানিয়ে দিতে হবে। এটা আমাদের ক্লাসে সব সময় ক্যামেরাটা অন রাখতে হবে, আর হচ্ছে মাইক্রোফোনটা মিউট করে রাখতে হবে। যদি না কোনো কিছু বলার থাকে, থাকলে আপনি অবশ্যই হ্যান্ড রেজ করবেন। আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি হ্যান্ড রেজ করতে পারবেন। আমি আপনার কাছে অবশ্যই যাব আপনার কি প্রবলেম সেটা জানার জন্য। আর ক্লাসে অবশ্যই নোট বই এবং কলম পেন্সিল নিয়ে বসবেন, যাতে আমি যা যা বলতেছি বা যে একটা ম্যাথ করতে দিব সেটা যাতে আপনি সলভ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি। শুরুতে যেই পার্ট গুলো আমি পড়াবো এগুলো খুব বেসিক, একদম বেসিক রিলেটেড পড়া। ত্রিভুজের ক্ষেত্রফল কি আমরা সবাই জানি? ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই জানি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমি জাস্ট ম্যাথ অলিম্পিয়াডের কয়েকটা সমস্যা আপনাদের সমাধান করে দিব। এই যে প্রবলেম, যে ইনফরমেশন গুলো আপনাদেরকে পড়াচ্ছি এটার উপর ভিত্তি করে আমি ম্যাথ অলিম্পিয়াডের কয়েকটা প্রবলেম আপনাদেরকে সলভ করে দিব। অনেকে মনে করে যে স্যার ম্যাথ অলিম্পিয়াডের কোশ্চেন মনে হয় অনেক কঠিন। অনেক কঠিন না, কিছু কোশ্চেন থাকে অনেক কঠিন, ম্যাক্সিমামই থাকে মিডিয়াম ক্যাটাগরি অর ইজি। সো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই পারি, আমি এটা নিয়ে আর সময় নষ্ট করবো না। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট অর হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে? সবাই একটু লিখে নেবেন। আর যদি মুখস্থ থাকে আপনার, মনে করেন যে না আমি এমনিই পারবো, ঠিক আছে, তাহলে সমস্যা নেই কোনো। মোহাম্মদ আদনান জামান হাত তুলেছেন, বলেন। স্যার আমাদের স্কুলে যে শিখাইছে ওই জায়গায় তো শিখাইছে হচ্ছে যে বেস ইনটু হাইট ডিভাইড বাই টু। কোনো সমস্যা নেই, একই কথা। একই কথা, হাফ ইন্টু মানে কি দুইটা নিচে ভাগ আছে। বই নিয়ে দেখো যে ইংলিশ বই কিনে ঠিক সব আছে, লাগবে। এই দুইটা, এই দুইটা সূত্র সেম জিনিস। ত্রিভুজের ত্রিভুজের প্রায় 10 থেকে 12টা ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আছে। 10 থেকে 12টা, আপনি মাত্র একটা শিখছেন। ঠিক আছে? এখানে মোট 10টা থেকে 12টা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। ঠিক আছে? বর্গের ক্ষেত্রফল আমরা সবাই জানি বাহু গুণ বাহু, বা বাহু স্কোয়ার বা এ স্কোয়ার, যেভাবেই লিখেন না কেন কোনো সমস্যা নেই। আমার বুঝতে পারলে হচ্ছে যে আমি আমার বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি 4 দেয়, ইনায়া বলতে পারবেন যে একটা বর্গের এক বাহুর দৈর্ঘ্য 4 আসলে তার ক্ষেত্রফল কত আসবে? স্যার আরেকবার বলবেন প্রশ্নটা। বর্গের ক্ষেত্রফল যদি 4 হয়, সরি, বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি 4 হয় তার ক্ষেত্রফল কত? 16 বর্গ মিটার। 16 বর্গ একক, যেটাই হোক, মিটার সেন্টিমিটার যাই দিবে সেটাই হবে। ঠিক আছে? আর এখানে ইংরেজি ভার্সনে কেউ থাকলে একটু হাত তুলেন তো, যে ইংরেজি ভার্সনে কেউ আছেন কিনা। আচ্ছা, আনহা আছেন, আহ আদনান আছেন। দেখবেন এখানে আমাদের কিন্তু ব্র্যাকেটে ইংলিশ ভার্সনের পার্টটা লিখে দেওয়া আছে, এরিয়া অফ স্কোয়ার, পেরিমিটার অফ স্কোয়ার। ইংলিশ ভার্সনের কোশ্চেন সবকিছু এখানে আলাদা করে লেখা থাকবে, আপনারা ইংলিশ ভার্সনটা ফলো করেন। ঠিক আছে? তো এরিয়া অফ স্কোয়ার এটা হচ্ছে এ স্কোয়ার। আর যদি বাংলা বলেন বর্গক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে কি বাহু স্কোয়ার, অথবা বাহু গুণ বাহু বলতে পারি। আর বর্গক্ষেত্রে পরিসীমা বা পেরিমিটার অফ স্কোয়ার, পেরিমিটার মানে কি এই চারটা সাইডের লেন্থ, দৈর্ঘ্য, এদেরকে যোগ করে দিব। তো এটাকে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য লেখা যায়, অথবা 4 ইন্টু এ লেখা যায়। ঠিক আছে? তো এটাও আশা করি সবাই পারেন। এই ক্ষেত্রফলের সূত্রগুলো আমরা ক্লাস 5 6 পড়ে আসছি, সবাই তো এখানে অ্যাটলিস্ট 6-এ পড়েন, জুনিয়র পড়তে আসছেন, তো এগুলো আসলে জানার কথা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে? যারা ইংলিশ ভার্সনে ছিলেন হাত নামিয়ে ফেলতে পারেন এখন, আমি দেখে নিয়েছি কারা কারা ইংলিশ ভার্সনে আছেন। ঠিক আছে? আহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এরিয়া অফ রেক্টাঙ্গেল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর আয়তক্ষেত্রের পরিসীমা পেরিমিটার অফ রেক্টাঙ্গেল হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর 2 ইন্টু লেন্থ প্লাস। ঠিক আছে? আদনান জামান হাত তুলে আছেন, একটু হাতটা নামিয়ে ফেলবেন যদি কোনো কিছু জিজ্ঞাসা করার না থাকে। স্যার ওই যে স্কয়ার স্কয়ার বুঝতে পারিনি, ওই যে পেরিমিটার। কোনটা? স্কয়ার পেরিমিটার। এটা কি পেরিমিটার অফ স্কোয়ার? পেরিমিটার অফ স্কোয়ার হচ্ছে আপনার এখানে এক বাহুর দৈর্ঘ্য কত। এখানে এক বাহুর দৈর্ঘ্য যদি 5 দেওয়া হয় বা 5 দিয়ে দেওয়া হয়, তাহলে এটার দৈর্ঘ্য 5, এটার 5, এটারও 5, এটারও 5। তাহলে পেরিমিটার মানে হচ্ছে এই যে আমার বাউন্ডারিটা আছে, এটা দৈর্ঘ্য বা লেন্থ কত বাউন্ডারির। তা আমরা কি করতে পারি, সবগুলোকে অ্যাড করে দিতে পারি বা যোগ করে দিতে পারি।
বা চারটা 5 আছে, এখানে 4 × 5 দিতে পারি। 4 × 5 মানে কত? 20। তাহলে এই যে পেরিমিটার, পেরিমিটারটা হচ্ছে এই যে বাউন্ডারি, বর্ডার। পেরিমিটারটা হচ্ছে কি? বর্ডার। এই বর্ডারের লেন্থটা কত বা দৈর্ঘ্যটা কত, সেটা হচ্ছে কত আসলো? 20। 4 × a, 4 × a, মানে কি? এই স্কোয়ারের একটা বাহুর দৈর্ঘ্য, বর্গের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি এ দিয়ে প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে? ইয়েস স্যার। তারপর হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা আশা করি সবাই পারেন। সামান্তরিকের ক্ষেত্রফল, এটা একটু সবাই, অনেকে হয়তো বা ক্লাস 5-এ পড়েন নাই, 6-এও নাও পড়তে পারেন। একটু দেখে নিতে পারেন যে এরিয়া অফ প্যারালেলোগ্রাম কি? ভূমি গুণ উচ্চতা, বেজ ইনটু হাইট। এখানে বেজ কোনটা? বেজ হচ্ছে এই যে সিডি, এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে বেজ। আর হাইট কোনটা? হাইট হচ্ছে এই যে বিপরীত বাহু থেকে যদি আমি কোনো একটা পারপেন্ডিকুলার বা লম্ব আঁকি, এটা হচ্ছে হাইট বা উচ্চতা। এখান থেকেও আমি উচ্চতা আঁকতে পারি, এখান থেকেও আমি উচ্চতা আঁকতে পারি। এগুলো সবই কি উচ্চতা আঁকছি আমি, এগুলো সবই কি আমি আঁকছি? উচ্চতা বা হাইট। ঠিক আছে? আর এটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে কি আমার নিচেরটা হচ্ছে আমার বেস। ঠিক আছে? তো বেজ এবং হাইট কে মাল্টিপ্লাই করলে, বেজ এবং হাইট কে মাল্টিপ্লাই করলে আমরা প্যারালেলোগ্রামের এরিয়া পাবো বা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাবো। ঠিক আছে? আর পরিসীমাটা কি? এটা হচ্ছে অনেকটা আয়তর মতো, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × লেন্থ প্লাস উইথ। মানে এটা হচ্ছে আমার কি দৈর্ঘ্য বা লেন্থ, এটা হচ্ছে কি আমার লেন্থ, এটা হচ্ছে আমার উইথ, এটা হচ্ছে আমার উইথ। দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ। তো সবগুলোকে যদি যোগ করে দেই, তখন 2l, এখানে কত আসবে? এল আর এল অ্যাড করলে, বা আমি যদি আলাদা আলাদা করে যোগ করি, এল প্লাস ডাব্লিউ প্লাস এল প্লাস ডাব্লিউ, তাহলে অ্যাড করে দিলে 2l প্লাস 2w আসে। এই টুটাকে কমন নিয়ে নিলে এল প্লাস ডাব্লিউ আসে। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, বা 2 × এল প্লাস ডাব্লিউ। ঠিক আছে? আশা করি এটা ম্যাক্সিমামই পারেন বা পড়েছেন। এই সামান্তরিকের পরিসীমা বা পেরিমিটার অফ প্যারালেলোগ্রাম, এটা হচ্ছে আয়তের পরিসীমা আর সামান্তরিকের পরিসীমা সূত্র সেম। পেরিমিটার অফ প্যারালেলোগ্রাম এবং রেক্টাঙ্গেল এই দুইটা কি সেম। পেরিমিটার অফ স্কোয়ার বা বর্গ আর পেরিমিটার অফ রম্বস কি সেম। রম্বসের পরিসীমাও কি সেম। এই যে দেখেন, রম্বসের ক্ষেত্রফল কি? রম্বসের ক্ষেত্রফল হচ্ছে এরিয়া অফ রম্বস হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল হচ্ছে মানে কি কর্ণ কোনটা কোনটা। এই যে রম্বসে যদি আমরা কোনাকুনি কথা চিন্তা করি, এই যে যেমন এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একটা কর্ণ, আবার এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আরেকটা কর্ণ, বা ডায়াগোনাল বলা হয় এটাকে। কি বলা হয়? ডায়াগোনাল। সো এই দুইটা ডায়াগোনালকে মাল্টিপ্লাই করব, তারপর সেটাকে 2 দিয়ে ডিভাইড করব, বা হাফ ইন্টু ওই ডায়াগোনাল দুইটার গুণফল, কর্ণ দুইটার গুণফল, সেটা হচ্ছে কি এরিয়া অফ। আর রম্বসের পরিসীমা হচ্ছে বর্গের মতোই, 4 × a, 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। এটা হচ্ছে কি রম্বসের। নেক্সট আমরা যদি দেখি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এটা একটু মুখস্থ করে ফেলেন, আপাতত লিখে ফেলেন। আজকে ট্রাপিজিয়াম নিয়ে তেমন কোনো অঙ্ক করব না, তাই এটা আসলে তেমন একটা দরকার নেই। এটা রেগুলার ক্লাসে আরেকটু বিস্তারিত ভাবে এলাবোরেটলি বুঝাবো কিভাবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এটা এসেছে। বাট আপাতত এটা একটু লিখে ফেলেন, যদি আমাদের আপাতত ক্লাসে হয়তো বা এটা লাগবে না আজকের ক্লাসে। জিওমেট্রির বেসিক ক্লাস হিসেবে এই জিনিসটা এখানে অ্যাড করা হয়েছে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল গুণ উচ্চতা। সমান্তরাল বাহুর যোগফল মানে কি? এখানে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম মানেই হচ্ছে যার দুইটা বাহু সমান্তরাল হবে। এই যে এবি আর সিডি, এই দুইটা বাহু কি সমান্তরাল, এই দুইটা বাহু সমান্তরাল। আদনান জামান হাত তুলেছেন, বলেন। স্যার এই জায়গায় এই ট্রাপিজিয়াম এর পেরিমিটার কই? ট্রাপিজিয়ামের পেরিমিটারটা আসলে কাজে লাগানো যায় না। ট্রাপিজিয়ামের পেরিমিটার মানে হচ্ছে এখানে ট্রাপিজিয়ামের কোনো বাহুই যে একটার একটা সমান হবে, এটা কোনো গ্যারান্টি নেই। সো আপনাকে ট্রাপিজিয়ামের পেরিমিটার বের করার জন্য কি করতে হবে জানেন? এই বাহু, নিচেরটা, এই পাশেরটা, এই পাশেরটা সবগুলোকে আলাদা আলাদা করে যোগ করতে হবে। এটা ছাড়া অন্য কোনো উপায়, ঠিক আছে? কারণ এখানে কেউ কারো সমান না, কেউ কারো সমান হওয়ার কোনো গ্যারান্টি নাই। যেমন আমাদের বর্গের ক্ষেত্রে চারটা সমান হওয়ার একটা গ্যারান্টি ছিল, চারটা বাহুই সমান হবে। তো আমরা সেখানে একটা ফর্মুলা জেনারেট করতে পারছি। রম্বসের ক্ষেত্রে চারটা বাহুই সমান হবে, একটা ফর্মুলা জেনারেট করতে পারছি। আয়তের ক্ষেত্রে ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান, একটা ফর্মুলা জেনারেট করা গেছে। কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে চারটা বাহুর দৈর্ঘ্য বা লেন্থ ডিফারেন্ট হতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে, যেটার কারণে আমরা এখানে এটার পেরিমিটারের কোনো সূত্র আমরা লিখি না বা তৈরি করি না। এটা পেরিমিটার মানে হচ্ছে চারটা বাহুর দৈর্ঘ্য যোগ করে দেন।
যেমন এই ত্রিভুজের পেরিমিটার বা পরিসীমা সূত্র কি কে বলতে পারবে? এটার দৈর্ঘ্য এ, এটার দৈর্ঘ্য বি, এটার দৈর্ঘ্য সি, তিনটা বাহু আলাদা আলাদা, তাহলে কি আসবে? এ প্লাস বি প্লাস সি আসবে। তিনটা বাহুর দৈর্ঘ্য আমি কি করে দিব? যোগ করে দিব। একইভাবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমি কি করব? চারটা বাহুর দৈর্ঘ্য আমি কি করে দিব? যোগ করে দিব, আমি পেরিমিটার বা পরিসীমা পেয়ে যাবো। ঠিক আছে? তাসনুভা তামান্না হাত তুলেছেন, কিছু বলবেন? স্যার, এই তো এ বাহুজি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি আপনি আরেকবার বুঝাবেন? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমি বুঝাচ্ছি, দেখেন একটু দেখে নেন। ট্রাপিজিয়াম হচ্ছে এমন একটা চতুর্ভুজ যার দুইটা বাহু সমান্তরাল থাকে, আর কোনো তার বৈশিষ্ট্য নাই। তাহলে এখানে দুইটা বাহু কোনটা কোনটা সমান্তরাল একটু দেখেন। এখানে যে দুইটা বাহু সমান্তরাল, সে দুইটা বাহু হচ্ছে, একটা বাহু হচ্ছে উপরেরটা, এই যে এটা, এটা হচ্ছে একটা সমান্তরাল বাহু, এটা একটা বাহু সমান্তরাল। আর নিচের যে আরেকটা বাহু আছে, এই যে নিচে নিচে যে আরেকটা আছে, এই দুইটা বাহু সমান্তরাল। তা আমার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কি করতে হবে? প্রথমে হাফ দিয়ে গুণ করব, 2/1 দিয়ে গুণ করব। কাকে গুণ করব? এই যে দুইটা সমান্তরাল বাহু আছে, ধরেন এটার দৈর্ঘ্য দিলে হচ্ছে কত? 8, এটার দৈর্ঘ্য দিল কত? সরি, এটার দৈর্ঘ্য দিল 8, আর এটার দৈর্ঘ্য দিল 10। আমি কি করব? হাফ গুণ এই যে দুইটা সমান্তরাল বাহু, এই দুইটাকে যোগ করব, 8 আর 10 যোগ করব, 8 যোগ 10 গুণ করব কাকে দিয়ে? উচ্চতা বা হাইট দিয়ে। হাইটের দৈর্ঘ্য দিয়ে দিল ধরেন মনে করেন 5, তাহলে গুণ করব 5 দিয়ে, 5 দিয়ে। তখন হাফ ইন্টু 10 আর 8 18 গুণ 5, এখানে আসবে 9, 5 নং কত? 45। এই 45টাই হবে কি আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ব্যাপারটা বুঝাতে পেরেছি কিভাবে আমরা করব? ইয়েস স্যার। আচ্ছা, আপাতত এই ফর্মুলাটুকু, এই সূত্রটুকু একটু লিখে ফেলেন। এই সূত্রটুকু একটু লিখে রাখেন যে হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল গুণ উচ্চতা। আপনি যখন যেখানে দেখবেন যে যে দুইটা বাহু দেখবেন সমান্তরাল, ওই দুইটা বাহুকে এখানে যোগ করবেন, আর হচ্ছে কি 2/1 দিয়ে গুণ করবেন বা 2 দিয়ে ভাগ করবেন, গুণ করবেন আবার উচ্চতা দিয়ে। ঠিক আছে? এটা করলে আপনি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাবেন। আপাতত এতটুকু জানেন। আর নেক্সট আছে বৃত্ত। বৃত্তের ক্ষেত্রফল আজকে আমাদের দরকার পড়বে, বৃত্তের ক্ষেত্রফল এবং বৃত্তের পরিধি দৈর্ঘ্য, ক্ষেত্রফলটা আমাদের দরকার পড়বে। বৃত্তের ক্ষেত্রফলটা কি? বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলটা কি? এটা হচ্ছে পাই, পাই ইন্টু আর স্কোয়ার। এই পাই, এটার মান হচ্ছে আমরা ধরবো 7/22। পাই এর মানটা আমরা কি করব? 22/7, এটা ধরে আমরা অঙ্ক করব। এটার মান আসলে অনির্দিষ্ট, পাই এর মানের শেষ নাই, এটা নিয়ে একটা ক্লাস নেওয়া যাবে, দরকার নেই আমার এখন। আমি পাই এর মান 3.1416, 3.1416, এটা হচ্ছে প্রায় মান, অথবা 22/7, আমরা এটা ধরে অঙ্ক করব। ঠিক আছে? আমরা এটা ধরে অঙ্ক করব। এখানে বৃত্তের ক্ষেত্রে এই যে ও থেকে, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা বলি ব্যাসার্ধ। এটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ বা রেডিয়াস। বাংলাতে যেটাকে আর দিয়ে, সরি, বাংলাতে না, ইংরেজিতে যেটাকে আর দিয়ে প্রকাশ করা হয়, রেডিয়াস সংক্ষেপে প্রকাশ করা হয় আর দিয়ে, বাংলায় হচ্ছে কি? ব্যাসার্ধ। তো পাই ইন্টু আর স্কোয়ার মানে কি? ধরেন আপনাকে যদি বলি এই বৃত্তের পরিধি, সরি, ব্যাসার্ধ ধরলাম 7, এই বৃত্তের ব্যাসার্ধ ধরলাম কত? 7। তাহলে এটার ক্ষেত্রফল কত আসবে? তখন আমরা লিখবো পাই ইন্টু আর এর মান কত? 7, ব্যাসার্ধ 7 স্কোয়ার। পাই এর মান হচ্ছে 22/7 গুণ 7 স্কোয়ার মানে কত? 7 7 49। এটার সাথে এটা কাটাকাটি করলে আপনার ক্ষেত্রফল আসবে 154। ক্ষেত্রফল আসবে কত? 154। ব্যাপারটা কি বুঝে গেছে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়? এবার পরিসীমাটা দেখেন। পরিসীমা মানে হচ্ছে এই যে বৃত্তটাকে যে কাভার করে রাখতেছে, যে বক্ররেখাটা, এটার দৈর্ঘ্যটা কত? আমরা হচ্ছে যে এই যে রাবার দিয়ে বিভিন্ন ধরনের কাগজ টাগজ মানে না, গোল রাবার ব্যান্ড, এটা যখন টানতে টানতে যদি কখনো ছিঁড়ে যায়, কখনো যদি সেটা ছিঁড়ে যায়, তখন কি হবে? এটা হচ্ছে একটা সরল রেখা তখন আমরা পাই, লম্বা দড়ি পাই। তো সেটার তো একটা দৈর্ঘ্য আছে। তো এই বৃত্তটারও একটা দৈর্ঘ্য আছে। বৃত্তের দৈর্ঘ্যটাকে কি বলা হয়? এই যে পরিধির দৈর্ঘ্য। তাহলে এখানে আমার যদি ব্যাসার্ধ সেম 7 হয়, তাহলে এই পরিধির দৈর্ঘ্যটা আসবে 2 × পাই এর মান হচ্ছে 22/7 গুণ আর এর মান কত? 7। কাটাকাটি করলে কত আসবে? এখানে 44 আসবে। কত আসবে? 44 আসবে। ব্যাপারটা কি ক্লিয়ার? বৃত্তের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব আর পরিধির দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার করে দেই।
আপাতত পিথাগোরাসের উপপাদ্যটা এখন দেখাবো না, সামনের অঙ্ক আসলে অঙ্কতে দেখাই দিব, ঠিক আছে? আমরা একটা অঙ্ক করি, ঠিক আছে? আমরা এখানে একটা অঙ্ক করব। এটা 2023 সালে, 2023 সালে রিজিওনালে এসেছে, মানে আঞ্চলিক পর্যায়ে যারা প্রিলিমিনারি পাশ করে দ্বিতীয় ধাপে যে পরীক্ষা দেয়, সেই দ্বিতীয় ধাপের পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে 2023 সালে। কি বলেছে? এ বি এফ ই, এ বি এফ ই এটা একটা সামান্তরিক, আর বি সি ডি এফ, বি সি ডি এফ এটা একটা রম্বস। বি সি ডি এফ এর পরিসীমা হচ্ছে 20, আর এ বি সি ডি ই পুরাটার ক্ষেত্রফল হচ্ছে 50, পুরাটা ছবির ক্ষেত্রফল হচ্ছে 50। এ এম, এ এম এটা সমান দেওয়া আছে 4, এ এম দেওয়া আছে কত? 4। আর এফ এন এটা দেওয়া আছে 24/5, ঠিক আছে? 24/5। আপনাকে এখানে কি বের করতে বলেছে? আপনাকে বের করতে বলেছে ত্রিভুজ ডিইএফ, ডিইএফ এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখি কে পারেন অ্যান্সারটা পাঠান, ট্রাই করেন। মাহফুজ অ্যান্সার দিয়েছেন, বাকিরাও অ্যান্সার পাঠাবেন। ওয়াসিফ অ্যান্সার দিয়েছেন, মাহফুজ অ্যান্সার দিয়েছেন, বাকিরা? আহ আনহা অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। আদনান অ্যান্সার দিয়েছেন, প্রিয়ন্তী দিয়েছেন, ফিরোজ দিয়েছেন, আবরার দিয়েছেন, আর কেউ?
আচ্ছা, অনেকে আব্দুল্লাহিল কাফি অ্যান্সার দিয়েছেন, তামিম অ্যান্সার দিয়েছেন, তানভীর হোসেন অ্যান্সার দিয়েছেন। যাদের হচ্ছে এখানে মোবাইলের নামে কিছু নাম আছে, আমি আসলে আপনাদের নাম জানি না, একটু এখানে রিনেম করে দিবেন, ঠিক আছে? আর আমার এখানে আইফোন আছে, তার জন্য আমি এখানে তানভীর দিয়েছি। ঠিক আছে, আপনারটা এসেছে, সমস্যা নেই, কিন্তু অন্য আরো কয়েকজনেরটা এখানে মোবাইলের নাম এখনো দেওয়া আছে, এটা একটু চেঞ্জ করে দিবেন, নয়তো আমাকে ওই যে বলতে হবে যে রিয়েলমি MX অ্যান্সার দিয়েছেন, এটা একটু চেঞ্জ করে দেন, ঠিক আছে? ওয়াসিফ অ্যান্সার দিয়েছেন, সাবরিনা দিয়েছেন, আনাস অ্যান্সার দিয়েছেন। ওকে, ঠিক আছে, যারা যারা দিয়েছেন থ্যাংক ইউ। আমি একটু অঙ্কটা করে দিই, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। দেখেন, প্রথমে এই ধরনের অঙ্কে মেইনলি এই যে আমি দুটো ক্লাসই নিয়েছি জ্যামিতির উপরে। জ্যামিতির উপর আমাদের মেইন কোর্সে প্রায় 32টা ক্লাসের মধ্যে 6টা থেকে 7টা ক্লাস থাকবে। একটাই মাত্র কারণ হচ্ছে যে জ্যামিতি থেকে আমাদের কি হয়, জ্যামিতি থেকে আমাদের ম্যাথ অলিম্পিয়াডের কোশ্চেন গুলো কম্পারেটিভলি একটু কঠিন হয়, ঠিক আছে? এখানে আমি যে কোশ্চেনটা দিয়েছি এটা কঠিন না, এটা খুবই সহজ। কিভাবে দেখেন, জ্যামিতির কোশ্চেন আপনাকে কি ইনফরমেশন দেওয়া আছে বা তথ্য দেওয়া আছে সেটা ইম্পর্টেন্ট আগে। আপনাকে বলে দিয়েছে এ বি এফ একটি সামান্তরিক ও বি সি ডি একটি রম্বস। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, সামান্তরিক এবং রম্বসের ক্ষেত্রে এই রম্বসটাও এক ধরনের সামান্তরিক। মানে আমি রম্বসের ক্ষেত্রফলটা সামান্তরিকের সূত্র দিয়ে বের করতে পারবো, ঠিক আছে? রম্বসটা কি এক ধরনের সামান্তরিক, কিন্তু আবার সামান্তরিক কিন্তু রম্বস না। সামান্তরিক এটা কিন্তু রম্বস না। প্যারালেলোগ্রাম ইজ নট আ রম্বস, বাট রম্বস ইজ ওয়ান কাইন্ড অফ কি প্যারালোগ্রাম। রম্বস ইজ ওয়ান কাইন্ড অফ প্যারালোগ্রাম। রম্বসের ফর্মুলা আমি কি করতে পারবো, সরি, প্যারালোগ্রামের ফর্মুলা দিয়ে আমি রম্বসের এরিয়াটা ডিটারমাইন করতে। তাহলে এবার আমি দেখি যে আমাকে এখানে যে BCDF এর পরিসীমা 20, BCDF এর পরিসীমা বা পেরিমিটার, পেরিমিটার অফ BCDF ইজ 20। তাহলে এটা একটা রম্বস, তাহলে রম্বসের চারটা সাইড কি ইকুয়াল না? রম্বসের যদি চারটা সাইড ইকুয়াল হয়, তাহলে এটা যদি টোটাল পুরাটার পেরিমিটার 20 হয়, তাহলে এটা আসবে 5, এই CD এটা আসবে 5, DF এটা আসবে 5, আবার BF এটাও আসবে কত, 5 আসবে। এগুলো সবগুলো কত করে আসবে, 5 করে আসবে, এগুলো সবগুলো 5 করে আসবে, ঠিক আছে? ওই যে চারটা সাইড ইকুয়াল, চারটা সাইড ইকুয়াল, তাই নেক্সট আপনাকে বলেছে ABCD পুরাটার ক্ষেত্রফল 50, ABCDE এই পুরাটার ক্ষেত্রফল বা এরিয়া হচ্ছে 50। যাই হোক, ওইটা আমার আপাতত দরকার নেই। নেক্সট দেওয়া আছে M ইকুয়ালস টু 4, M ইকুয়ালস টু দেওয়া আছে 4, দ্যাট মিনস এটার ভ্যালু কত, 4 দেওয়া আছে। এখানে কত দেওয়া আছে, এটার আহ লেন্থ কত, 4। আবার হচ্ছে FN ইজ ইকুয়ালস টু 24/5, FN ইজ ইকুয়ালস টু 24/5। এখন আপনাদেরকে আমি বলেছিলাম এরিয়ার ফর্মুলা গুলো লেখার জন্য। এই যে একটা সামান্তরিক ABFE, এই ABFE সামান্তরিক ক্ষেত্রফল, সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা কি, এরিয়া অফ প্যারালেলোগ্রাম, ফর্মুলাটা কি? ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি গুণ উচ্চতা যদি হয়, আমি ভূমি এখানে পেলাম 5, উচ্চতা পেলাম 4, তাহলে এই ABFE এটার ক্ষেত্রফল কত আসবে, 5 × 4 ইজ ইকুয়ালস টু কত, 20। আবার একইভাবে দেখো BCDF এটা একটা রম্বস, এই রম্বসটাও ওয়ান কাইন্ড অফ কি প্যারালেলোগ্রাম, রম্বসটাও এক ধরনের সামান্তরিক, যেটার ক্ষেত্রফল আমি ভূমিগুণ উচ্চতা দিয়ে বের করতে পারি, ঠিক আছে? তাহলে এখানে BCDF এটার ক্ষেত্রফল কি আসবে, এখানে দেখো ভূমি দেওয়া আছে 5, উচ্চতা দেওয়া আছে কত, 24/5, তাহলে 24/5 মাল্টিপ্লাই বাই কত, 5 ইজ ইকুয়ালস টু কত আসতেছে, 24 আসতেছে। সারা হাত তুলেছেন, বলেন। আচ্ছা, আপনি 5 কোথা থেকে পাইছেন? 5টা পেয়েছে হচ্ছে BCDF এর পরিসীমা দিয়েছে 20, BCDF এটার পরিসীমা দিয়েছে কত, 20। এটা কি, এটা একটা রম্বস। আর রম্বসের কি হয়, চারটা সাইড ইকুয়াল হয় না, প্রত্যেকটা বাহু সমান হয় না। তাহলে যদি পরিসীমা 20 হয় আর প্রত্যেকটা বাহু যদি সমান হয়, তাহলে প্রত্যেকটা কত করে আসবে, 5 5 5 5 আসবে। ক্লিয়ার? জি স্যার। আদনান হাত তুলেছেন, বলেন।
স্যার এ বি এফ ই এ এটা কোন কোন জায়গা দিয়ে পাইছেন? এ বি এফ ই এটা হচ্ছে একটা সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রফলটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা, অথবা বেজ ইনটু হাইট, অথবা কি বেজ ইনটু হাইট। তাহলে বেজ ইনটু হাইট আসলে এখানে বেজ বা ভূমিটা কত 5, উচ্চতাটা কত 4, গুণ করে দিয়েছি, আমি ক্ষেত্রফল পেয়ে গিয়েছি। আবার স্যার সেম একই ভাবে বেজ আর হাইট পাইছেন কোন জায়গা দিয়ে? বেজ আর হাইট স্যার এটা তো এই যে আমাকে এম ইকুয়ালস টু 4 দেওয়া আছে না, এম ইকুয়ালস টু 4 দেওয়া আছে, এখানে পারপেন্ডিকুলার সাইন দেওয়া আছে, সো এটা হাইট। আর এখানে পুরাটা একটা রম্বস, সেখান থেকে আমি এই যে বি এফ এটা দৈর্ঘ্য পেয়েছি 5। ক্লিয়ার? আদনান ক্লিয়ার হয়েছেন? ইয়েস স্যার। তাহলে এই যে দুইটা, এই যে উপরে যে রম্বস আর সরি উপরে প্যারালেলোগ্রাম আর নিচে রম্বস, সামান্তরিক এবং রম্বস, এই দুইটা ক্ষেত্রফল চলে আসলো 44। এখন আমাকে বলেছে এই ছবি পুরাটার ক্ষেত্রফল হচ্ছে 50। আর আমি দেখলাম এই যে এই প্যারালেলোগ্রাম আর এই রম্বস এই দুইটার ক্ষেত্রফল হচ্ছে 44। তাহলে বাকি যেটা আছে সেটা হচ্ছে কি ডিইএফ, এই ট্রায়াঙ্গেলটা আছে না বা ত্রিভুজটা আছে না, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত আসবে? বিয়োগ করে দিলে যেটা আসবে সেটাই 6 আসবে। যারা যারা 6 অ্যান্সার দিয়েছেন তাদেরটা কারেক্ট হয়েছে। ব্যাপারটা আমি বুঝাতে পেরেছি সবাইকে কিভাবে হয়েছে? স্যার আরেকবার রিপিট করবেন? এখানে দেখেন, এখানে আপনার মাথায় রাখতে হবে হচ্ছে যে আমার উপরের এই যে ছবিটা এটা হচ্ছে একটা প্যারালেলোগ্রাম, আর নিচে যেটা এটা একটা রম্বস। আমাদের মাথায় রাখতে হবে রম্বস প্যারালেলোগ্রামের যে ফর্মুলাটা আছে সেটা দিয়ে আমরা রম্বসের এরিয়াটাও বের করতে পারবো। কারণ আমার এখানে রম্বসের জন্য আমার ডায়াগোনালের লেন্থ দরকার, যে ডায়াগোনালের লেন্থ আমাকে দেয় নাই। আমাকে এখানে দেওয়া হয়েছে এই যে এটা রম্বস বি সি ডি এফ, এটার হাইট দেওয়া হয়েছে এফ এন, আর বেজ আমি সি দিয়ে যে 5 বের করতে পেরেছি। তাহলে এই হাইট এবং বেস দুইটাকে মাল্টিপ্লাই করে আমি রম্বসের এরিয়া বের করেছি, যেটা হচ্ছে এই যে এই পার্টের এরিয়া, এই পার্টের এরিয়া। ঠিক আছে? আর আমি হচ্ছে এখানে বেস ইনটু হাইট মাল্টিপ্লাই করে এই পার্টের এরিয়াটা পেয়েছি। ঠিক আছে? তাহলে এই দুইটা এরিয়া মিলে টোটাল আসলো আমার 44, একটাতে 20 একটাতে 24, টোটাল আসলো 44। তাহলে দুইটার এরিয়া মিলে 44 আসলো, তাহলে বাকিটুকু থাকতেছে কি? এখানে আমার পুরাটার এরিয়া বলেছে 50। তাহলে 50 থেকে যদি বাকি দুইটা মাইনাস করে দিই আমি এই রেস্ট অফ দা পার্টের এরিয়া পাবো না, যেটা হচ্ছে আমার কত 6 আসে। ব্যাপারটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে ঠিক আছে, এটা হচ্ছে আজকে যা যা অঙ্ক করালাম তার মধ্যে এটা একটু কঠিন একটা অঙ্ক ছিল। আহ যেটা হচ্ছে যদি আপনারা বুঝতে পারেন তাহলে আসলে আপনাদের আসলে সামনের অঙ্কগুলো বা সামনের প্রবলেম গুলো বুঝতে তেমন একটা সমস্যা হবে না, কোর্সে যেগুলো আমরা করাবো লেভেল 1। ঠিক আছে? এখানে একটা দেখেন, এখানে একটা ম্যাথ দিয়েছে যে চিত্রে দুটি বৃত্তের কেন্দ্র সেম। দ্যাট মিনস এখানে সেন্টারটা হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা হচ্ছে দুইটা সার্কেলের জন্যই কি সেম। ঠিক আছে? না ধরতে পারেন হচ্ছে এই যে এটা হচ্ছে আপনাদের কি সেন্টার, এটা হচ্ছে কি আপনাদের এই যে সেন্টার, এটা হচ্ছে আপনাদের সেন্টার, এটা সেন্টার। বড় বৃত্তটির ক্ষেত্রফল, যে বড় বৃত্তটা আছে সেটার ক্ষেত্রফল ছোট বৃত্তটির ক্ষেত্রফলের 4 গুণ। ছবির কালো অংশটুকুর ক্ষেত্রফল 12, এই যে কালো অংশটুকুর যে ক্ষেত্রফল আছে সেটা হচ্ছে 12 বর্গ একক হলে বড় বৃত্তটির ক্ষেত্রফলটা কত আপনাকে বের করতে বলেছে। দেখেন তো পারেন কিনা। এটা অলিম্পিয়াডে মেবি 2017 বা 18তে এসেছে, এখানে আমার লিখা নেই অলিম্পিয়াডে কবে এসেছে, বাট এটা 2017 বা 18তে এসেছে হোপফুলি। ঠিক আছে? একটু 2টা মিনিট সময় নিয়ে ট্রাই করে দেখেন পারেন কিনা। আমরা আজকে মেইনলি এই দুইটা অঙ্কই দেখবো, জ্যামিতির বিগত বছরের একটু কঠিন দুইটা প্রশ্ন। যদি এগুলো আমরা বুঝতে পারি তাহলে মোটামুটি কোর্সের যে টপিক গুলো থাকবে যেগুলো আমরা পড়াবো, কারণ জ্যামিতিটা আমি বলেছি একটু কঠিন, সেগুলো যদি বুঝতে পারেন কোর্সের বাকি কন্টেন্ট গুলো বা টপিক গুলো আপনারা আশা করি বুঝতে পারবেন। ফিরোজ অ্যান্সার দিয়েছেন, বাকিরা ওয়াসিফ অ্যান্সার দিয়েছেন। তানভীর হোসেন আহমেদ অ্যান্সার দিয়েছেন, মোহাম্মদ আদনান জামান অ্যান্সার দিয়েছেন। আর কেউ?
আদনান জামান অ্যান্সার দিয়েছেন, তাসনুবা অ্যান্সার দিয়েছেন, আব্দুল্লাহিল কাফি অ্যান্সার দিয়েছেন। আর কেউ? প্রিয়ন্তী, তামান্না আক্তার, আচ্ছা অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছেন, অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। আমি একটু অঙ্কটা করে দেখো, অনেকেরই অ্যান্সার হয়েছে। হোপফুলি অ্যান্সারটা 60 হবে, হোপফুলি অ্যান্সারটা কত আসবে? 60 হবে। কিন্তু কিভাবে একটু দেখেন। আমি ফার্স্টে এই যে এই বৃত্তটাকে 4টা সমান ভাগে ভাগ করে নিই, 2টা বৃত্তকে আমি এভাবে 4টা সমান ভাগে ভাগ করে নিই। আচ্ছা, গেল। তাহলে এখানে দেখেন তো, এই অংশের ক্ষেত্রফল, এই কালো অংশটুকুর ক্ষেত্রফল দেওয়া আছে, আমাকে বলেছে ছবির কালো অংশটুকুর ক্ষেত্রফল 12। তাহলে এটা 12, তাহলে এই পাশেরটাও কত আসবে? 12 আসবে। এই পাশেরটাও এটাও 12 আসবে, এই পাশেরটা এটাও 12 আসবে। কোনটা 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 12? এই যে এই অংশগুলো 12। কোন অংশগুলো 12? আমি যদি দেখাই, এই যে এই অংশটা 12, ঠিক আছে, এই অংশটা 12। আবার হচ্ছে এখানকার এই অংশটাও 12, ঠিক আছে। আবার এখানকার এই অংশটাও কি 12। তাহলে এই সবগুলো মিলে 12 12 12 12 মিলে টোটাল এই ছোট বৃত্ত বাদে বাইরের যে বড় বৃত্তটা আছে সেটা হচ্ছে কত? 48, 48। এখানে কত আছে? বর্গ একক দেওয়া আছে, তাহলে 48 বর্গ একক বা স্কোয়ার ইউনিট বর্গ একক, এটা আসলো। এখন আমাকে বলেছে বড় বৃত্তটার ক্ষেত্রফল বের করতে। এখন আমি তো বের করেছি হচ্ছে যে বড় বৃত্তটাই, ছোট মাঝখানে যে বৃত্তটা আছে সেটা বাদে বাকি বৃত্তের ক্ষেত্রফলটা কত? 48টা আমি পেয়েছি। এখন আমাকে বলেছে বড় বৃত্তটির ক্ষেত্রফল ছোট বৃত্তটির ক্ষেত্রফলের 4 গুণ। বড় বৃত্তটির ক্ষেত্রফল ছোট বৃত্তটির ক্ষেত্রফলের 4 গুণ আমাকে বলেছে। তাহলে এখানে আমরা দেখি, এখানে আমরা যে কাজটা করতে পারি, ছোট বৃত্তটার ক্ষেত্রফল, ছোট বৃত্তটার ক্ষেত্রফল যদি আমি কি ধরতে পারি? এক্স ধরতে পারি। ছোট বৃত্তটার ক্ষেত্রফল যদি আমি কি ধরতে পারি? এক্স ধরতে পারি। তাহলে বড় বৃত্তটার ক্ষেত্রফলটা কত আসবে? বড় বৃত্তটার ক্ষেত্রফল 4x আসবে, 4 গুণ যেহেতু 4x আসবে। ব্যাপারটা কি ক্লিয়ার সবার? বড় বৃত্তটার ক্ষেত্রফল যদি আমি, ছোট বৃত্তটার ক্ষেত্রফল যদি আমি এক্স ধরি, তাহলে বড় বৃত্তটার ক্ষেত্রফল কত আসবে? 4x আসবে না, 4 গুণ। তাহলে দুইটা বৃত্তের ক্ষেত্রফল একসাথে কত আসছে? 4x আর x মিলে কত আসছে? 5x। এটা হচ্ছে দুইটা বৃত্তের ক্ষেত্রফল। এখন দেখেন তো, এখানে আমরা যদি এই ছোট বৃত্তের ক্ষেত্রফলটা ধরেছি, এই ছোট বৃত্তের ক্ষেত্রফলটা ধরেছি এক্স, তার সাথে বাইরের অংশটুকু মিলে কত আছে? 12 12 12 12, সবগুলো মিলে কত আছে? 48। তার মানে এক্স প্লাস 48 সমান সমান কত আসছে? 5x আসতেছে না? এক্স প্লাস 48 মিলে টোটাল কত আসছে? 5x আসতেছে না? তাহলে এখান থেকে 48 সমান সমান কত আসছে? 5x থেকে যদি আমি x বাদ দিই, 5x মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 4x আসছে। সুতরাং x ইজ ইকুয়ালস টু কত আসছে? 12 আসছে। তার মানে হচ্ছে এই যে ভিতরের ক্ষেত্রফলটা কত? ভিতরের ক্ষেত্রফলটা কত আসবে? 12 আসবে। ভিতরের ক্ষেত্রফলটা কত আসবে? 12 আসবে। আর ভিতরের ক্ষেত্রফলটা যদি 12 আসে, আচ্ছা সরি, এখানে একটু একটু প্রবলেম আছে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে একটু প্রবলেম আছে, এটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন, এখানে দুইটা বৃত্তের ক্ষেত্রফল আমরা পাচ্ছি কি? একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে 4x, টোটাল 5x, ঠিক আছে। এখন দেখেন আমরা যখন সমীকরণ তৈরি করব, দেখেন এই বৃত্তের ক্ষেত্রফল, ছোট বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এক্স, আর বড় বৃত্তের ক্ষেত্রফলটা কি? বড় বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে এই যে এক্স, সেটার সাথে আর 12 12 12 12 যোগ হবে। তার মানে প্লাস, এটা হচ্ছে ছোট বৃত্তের ক্ষেত্রফল, আর বড় বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এক্স প্লাস 48 সমান সমান আসবে 5x। এখন ঠিক আছে, আবার বুঝেন ব্যাপারটা। এখানে এটা হচ্ছে ছোট বৃত্ত, আর এই পুরাটা হচ্ছে বড় বৃত্ত। আমি ফার্স্টে ছোট বৃত্তের ক্ষেত্রফল পেলাম কত? এক্স এক্স। আর বড় বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে ছোটটা 4 গুণ 4x সমান 5x। এবার আমি অন্যভাবে চিন্তা করি, এটা হচ্ছে দুইটা বৃত্তের ক্ষেত্রফল। এবার দুইটা বৃত্তের ক্ষেত্রফল অন্যভাবে চিন্তা করি, মাঝখানেরটা হচ্ছে এক্স, আর পুরা বড় বৃত্তের ক্ষেত্রফলের জন্য আমি এটা পেলাম 12, এটা পেলাম 12, এটা পেলাম 12, এটা পেলাম 12, আর মাঝখানে আরেকটা এক্স আছে, এটাও তো বড় বৃত্তের অংশ। তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল কত? এক্স প্লাস এই যে 4টা 12 যোগ করে দিলে 48। তাহলে টোটাল কত আসলো? এক্স আর এক্স মিলে 2x প্লাস 48 ইজ ইকুয়ালস টু 5x, or 48 is equals to thrice x, সুতরাং x equals to 16। তাহলে x equals to যদি 16 আসে, টোটাল
বড় বৃত্তের ক্ষেত্রফল আসবে 12 প্লাস 12 প্লাস 12 প্লাস 12 প্লাস 16, এখানে আসবে 64। যারা 64 অ্যান্সার দিয়েছেন তাদেরটা কারেক্ট হয়েছে। অ্যান্সার কত হবে? 64। কে বুঝেন আমাকে একটু বলেন তো, যে স্যার আমি এটা বুঝতে পারিনি, তাহলে আমি আরেকবার একটু বুঝিয়ে দিই। স্যার আরেকবার বুঝাই দিবেন? আচ্ছা, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখেন, এখানে হচ্ছে আমি দুইটা বৃত্তকে একটু আলাদাভাবে চিন্তা করি, এটা হচ্ছে আমার বড় বৃত্ত, ঠিক আছে? আর এই বড় বৃত্তের বাইরে এটা হচ্ছে আমার ছোট বৃত্তটা, ঠিক আছে? তো আমি এখান থেকে কি দেখতেছি, এখান থেকে আমি দেখলাম এই যে ছোট বৃত্তটা আমার ভিতরেও আছে, এই ভিতরেও আছে এই ছোট বৃত্তটা, ঠিক আছে? এই ছোট বৃত্তটা কোথায় আছে? ভিতরে আছে। তো আমি এটাকে বাইরে চিন্তা করতেছি। তো আপনি যখন এখানে কি করছেন, এখানে যখন আপনি এই যে লাইনটা টানছেন, এই যে লাইনটা আমি যখন টানছি, ঠিক আছে, আমি এখানে ছোট বৃত্তের ক্ষেত্রফলটা কত লিখছি? এক্স। ছোট বৃত্তের ক্ষেত্রফলটা আমি কত ধরছিলাম? এক্স ধরছিলাম। এই যে এটার দৈর্ঘ্য, এটাকে ধরছিলাম এক্স। আর এখানে হচ্ছে একটা বাঁকা বাঁকা দেওয়া আছে, এটা হচ্ছে 12 12 12 12। কোনটা? ছোট বৃত্তের বাইরের অংশটা। আর ছোট বৃত্তটাকে এক্স ধরছি, তাহলে এখানে একটা ছোট বৃত্তের কথা যদি চিন্তা করি, এই পুরোটা ক্ষেত্রফল হচ্ছে এক্স, আর এইদিকে হচ্ছে 12 12 12 12। তার মানে এই বড় বৃত্ত পুরোটার ক্ষেত্রফল কি? 12 12 12 12, তার সাথে আরো এক্স যোগ হবে। আর ছোট বৃত্তের ক্ষেত্রফলটা এক্স আছে, তাহলে দুইটা বৃত্তের ক্ষেত্রফল যদি আমি একসাথে করি, এক্স এটা হচ্ছে ছোট বৃত্তের ক্ষেত্রফল, প্লাস এক্স প্লাস 48 এটা হচ্ছে বড় বৃত্তের ক্ষেত্রফল, এটা হচ্ছে বড় বৃত্তের ক্ষেত্রফল। সমান সমান কি? সমান সমান হচ্ছে ছোট বৃত্তটা এক্স ধরলে বড় বৃত্তটা বলে দিয়েছে ছোট বৃত্তের 4 গুণ, তাহলে বড় বৃত্তটাকে 4x ধরবো, টোটাল মিলে কত আসবে? 5x আসবে। এটা হচ্ছে দুইটা বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি, এখানেও দুইটা বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি। এটা আমি সমীকরণ তৈরি করলাম। এখান থেকে সমীকরণটা সমাধান করব, এক্স এর মান আসলো কত? 16। এক্স এর মান আসলো কত? 16। এবার এক্স এর মান 16 আসলো, এখানে মাঝখানের যে ছোট বৃত্তটা 16, আর এদিকে 12 12 12 12, তাহলে সব মিলে হচ্ছে বড় বৃত্তের ক্ষেত্রফল। সব মিলে বড় বৃত্তের ক্ষেত্রফলটা আপনি পাবেন 64। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ওইটা দিয়েও করা যায়, ওইভাবেও করা যায়, আপনি যেভাবে দিয়েছেন সেটা দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই। বুঝতে ঠিক আছে পারিনি স্যার। কে বুঝতে পারেন নাই? স্যার। আমি কোন অংশটা বুঝতে পারেন নাই স্যার, একটু আরেকবার বলবেন, যে এই অংশটুকু স্যার বুঝতে পারিনি। ওই যে এক্স এর ওই জায়গা দেখেই বুঝতে পারি না। এক্স এর ওই জায়গা ছোট থেকে আপনি স্যার, ওই হ্যাঁ ওই আপনি স্যার হচ্ছে যে ওই এখানে, ছোট হ্যাঁ এখানে দীপায়ন মনে হয় স্যার আপনার নাম, দীপায়ন চক্রবর্তী, আমি কি উচ্চারণটা ঠিক করেছি? উনি আরেকটা নিয়ম বলেছে, আমি ওইটাও একটু দেখা দিই, তাহলে হয়তো বা আপনারা আরেকটু সহজেও বুঝতে পারতে পারবেন। এখানে দেখেন, ছোট বৃত্তটার ক্ষেত্রফল কত? এক্স। বড় বৃত্তটার ক্ষেত্রফল কত? 4x, 4 গুণ। তো উনি যে নিয়মে করেছে যে বড় বৃত্তটার ক্ষেত্রফল তো 4x, সেখান থেকে ছোট বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে এক্স। আমি যদি এই বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফলটাকে মাইনাস করে দিই, তাহলে কি পাবো? এই যে বাইরের অংশটুকু পাবো না? আর এই বাইরের অংশটুকু এটা কি? 12 12 12 12 মিলে কত আসতেছে? 48 আসতেছে। তখন 3x সমান আসতেছে 48। সো এক্স সমান আসতেছে কত? 16। তার মানে আমার যে ছোট বৃত্তটার ক্ষেত্রফল সেটা কিন্তু আমি 16 পেয়ে গেছি। তো ছোট বৃত্তের ক্ষেত্রফল যদি 16 হয়, তার সাথে আরো 12 12 12 12 করে এখানে 48 আছে, তাহলে 48 প্লাস 16 ইজ ইকুয়ালস টু 64 আসবে। যে নিয়মেই করেন না কেন, অ্যান্সার কি আসবে? 64 আসবে। ব্যাপারটা কি ক্লিয়ার? স্যার। নো স্যার। ওকে, ঠিক আছে। আদনান এখনো ক্লিয়ার হয় নাই? নো স্যার। বুঝিনি স্যার, আপনার কথা নো স্যার। কোন পার্টটা বুঝে নাই স্যার? আপনি কি ছোট বৃত্তটাকে আমি কত ধরেছি এটা বুঝতেছেন না? স্যার ওই যে 4x মাইনাস এক্স, এটা তো 48x, কিন্তু আপনি ওই 3x পাইছেন কোন থেকে দিয়ে? এই যে 4x থেকে x মাইনাস করলে 3x হবে না? 4x থেকে x মাইনাস করলে কত আসবে? আচ্ছা, ওই দিকে 16 পাইছেন কেমনে? তো 3 টা x এর সাথে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? 48 এর সাথে ভাগ হয়ে যাবে। তো 48 কে 3 দিয়ে ডিভাইড করলে, ভাগ করলে কত আসবে? 16 আসবে। তো আপনার তখন এই যে এই সার্কেল ছোট বৃত্তটার ক্ষেত্রফল 16 আসবে। এটা 12 আছে, এই পাশে 12 আছে, এই পাশে 12 আছে, এই পাশে 12 আছে, সবগুলোকে অ্যাড করে দিলে টোটাল 64 আসতেছে।
ঠিক আছে স্যার, আপনারা এখন নিজেরা একটা ছোট্ট পরীক্ষা দিবেন। ঠিক আছে, একটা ছোট্ট পরীক্ষা দিবেন আপনাদের। এখানে আমি একটি স্পট টেস্টের লিংক দিচ্ছি, এখানে মাত্র 2টা প্রশ্ন আছে। সবাই ঝটপট এই 2টা প্রশ্নের উত্তর দিবেন, ঠিক আছে? এখানে 2টা প্রশ্ন দেওয়া আছে, এগুলো বিগত বছরের প্রশ্ন। ঠিক আছে, এই 2টা প্রশ্নের উত্তর আপনারা কি করবেন, 10 মিনিট সময় আছে আপনাদের হাতে। 10 মিনিট সময় থাকে, এখন 9টা 26 বাজে। 9টা 36-এর মধ্যে সবাইকে এটা সাবমিট করে দিতে হবে, ঠিক আছে? আমি চ্যাট অপশনে দিয়ে দিচ্ছি, সবাই এখনই শুরু করবেন। স্যার খালি কি আনসার লিখে দিব? ওইখানে দেখেন আনসার সিলেক্ট করার জায়গা আছে, মাল্টিপল চয়েস। আপনি জাস্ট আনসার গুলো সিলেক্ট করবেন আর ওইখানে হচ্ছে যে সাবমিট করে দিবেন, দিলেই আমার এখানে উত্তর চলে আসবে, সবকিছু চলে আসবে। ওকে, আমি ক্লাসের শুরুতে একবার আপনাদেরকে এটা সম্পর্কে বলেছিলাম, অনেকে একটু দেরিতে জয়েন করেছেন, অনেকে হয়তোবা দেখেননি। এখানে আমাদের লেভেল বা আমাদের কোর্সের ডিটেলস গুলো দেওয়া আছে। লেভেল 1 বেসিক ক্লাসে আমরা বেসিক যে কোর্সটা থাকবে সেখানে হচ্ছে আমরা 32টা ক্লাস নিব, 10টা স্মার্ট নোট দিব, 20টা স্পট টেস্ট হবে, ইভ্যালুয়েশন এক্সাম হবে 2টা। এখানে টপিক গুলো লিস্ট দেওয়া আছে, জিওমেট্রি, সিরিজ বা ধারা, অ্যালজেব্রা, ডেট অ্যান্ড টাইম রিলেটেড, ট্রিগোনোমেট্রি, আবার অ্যালজেব্রা ইকুয়েশন সলভ, জিওমেট্রি প্রবলেম সলভ, পারমুটেশন কম্বিনেশন, টোটাল প্রায় 60টা টপিক আমরা এখানে কমপ্লিট করব, ঠিক আছে? তো আপনাদের যাদের যাদের আগ্রহ আছে, আমাদের যেহেতু 7 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, আপনারা হচ্ছে এই নাম্বার দুটোতে যোগাযোগ করতে পারবেন। এখানে হচ্ছে যে মেইনলি আপনারা যোগাযোগ করবেন ফার্স্ট স্যার এই নাম্বারটাতে। টাইমে ক্লাস হবে প্রত্যেকদিন? জি, স্যার এই টাইমে ক্লাস হবে? ক্লাস হবে আমাদের 9টা থেকে 10টা পর্যন্ত। এই যে দেখেন এখানে টাইমটাও লিখে দেওয়া আছে। আমাদের জুনিয়র ব্যাচের ক্লাসটা হবে স্যাটারডে এবং টুইসডে, শনিবার এবং মঙ্গলবার, রাত 9টা থেকে 10টা 15, মেনলি 10টা পর্যন্ত ক্লাস আর 15 মিনিট এক্সাম, 15 মিনিট ক্লাস টেস্ট আফটার ইচ ক্লাস। যেগুলো ক্লাসের পরে পরীক্ষা হবে সেখানে 10টা থেকে 10টা 15 ওই সময়টা পর্যন্ত পরীক্ষা হবে। আপনারা আজকে যেমন 10 মিনিটের একটা পরীক্ষা দিয়েছেন 2টা অঙ্কের, এরকম করে 2টা 3টা 4টা করে অঙ্ক প্রত্যেকটা ক্লাসের শেষে আমরা এরকম করে পরীক্ষা নিব আর কি। সো যারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা হচ্ছে যে এই নাম্বারটাতে যোগাযোগ করবেন। আপনাদের জন্য আগামীকাল এবং পরশুদিন রাত 9টা পর্যন্তই সময় আছে। পরশুদিন বলতে স্যাটারডে রাত 9টা থেকে 10টা আমাদের ফার্স্ট ক্লাস শুরু হবে। সো তার আগে সম্ভব যাদের হবে তারা হচ্ছে যে ভর্তি হয়ে যাবেন যদি আগ্রহী থাকেন আপনি। আব্দুল্লাহিল কাফি হাত তুলেছেন, বলেন। স্যার আমরা তো ক্যাডেট বেঁচে আছি, আমাদের ক্লাস শেষ হয় 9:30টায়, আমাদের ক্যাডেট বেঁচে ক্লাস, আমরা কিভাবে করবো? আহ ক্যাডেট ব্যাচে যারা আছেন আমি তাদেরকে বলবো হচ্ছে যে আপনারা ম্যাথ অলিম্পিয়াডটা এই বছরের জন্য স্কিপ করতে পারেন, ঠিক আছে? কারণ হচ্ছে ক্যাডেট ব্যাচে আপনাদের ম্যাথের যে বেসিকটা পড়াবে আপনারা আগে সেটা কমপ্লিট করবেন, তারপর ক্লাস 7 এবং ক্লাস 8 এই 2 বছর আপনি ইয়ে করতে পারেন। ক্যাডেট ব্যাচে যারা পড়ে
তারা মেইনলি হচ্ছে যে মোটামুটি ভাবে আমি দেখেছি রিজিওনাল পর্যন্ত সবাই যেতে পারে, মানে প্রিলিমিনারি এবং রিজিওনাল পর্যন্ত তারা সবাই যায়। রিজিওনালে অনেকে প্রাইজও পায়। কারণ আমাদের এই বছর একজন স্টুডেন্ট, সে ক্যাডেট ব্যাচে ক্লাস করেছে, সে কিন্তু চট্টগ্রামের রিজিওনালে চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক আছে, আবির আশফাক নাম। ঠিক আছে, তো সে হচ্ছে যে শুধু ক্যারেট কোচিং করছে, সে কিন্তু ম্যাথ অলিম্পিয়াডের কোনো কিছু করেনি। তো ক্যারেট কোচিং এ আপনাকে যে ম্যাথের বেসিকটা দিবে, সেটাতে আপনার অনেকটুকু অ্যাডভান্স হয়ে যাবে, 7 8 এর অনেক অঙ্ক করাবে। তো আমি বলবো যারা ক্যারেট ব্যাচে আছেন তারা আপাতত এটা নিয়ে এতটা বেশি মাথা ঘামাবেন না। ওইখানে আপনাকে যে ম্যাথ গুলো করানো হবে ওইগুলো অনেকটুকু অ্যাডভান্স লেভেলে করানো হবে, স্পেশালি অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত যেই ক্লাসগুলো হবে। আর যারা ক্যাডেট ব্যাচে নাই, যারা ক্লাস 7 এ আছেন, তাদের জন্য হচ্ছে যে 8 এ আছেন, তাদের জন্য মেইনলি এই কোর্সটা। কারণ আপনি ক্যাডেট ব্যাচে থাকলে টাইমটাও মিলাতে পারবেন না, স্যাটারডে এবং টুইসডে আপনার জন্য এটা টাইম মিলবে না। ঠিক আছে, আর যদি তার থেকে বেশি হয় আপনি চাইলে রেকর্ডেড ক্লাস দেখতে পারেন, কিন্তু রেকর্ডেড ক্লাস দেখলে আপনি তখন ইনস্ট্যান্ট কোশ্চেন গুলো করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের ক্লাসের হচ্ছে যে সপ্তাহে 2 দিন ক্লাস হবে, সপ্তাহে 2 দিন শনিবার আর মঙ্গলবার ক্লাস হবে রাত 9টা থেকে 10টা। আপনারা পরের দিনের মধ্যে রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন ক্লাসের ম্যাটেরিয়াল সহকারে। এই যে আমি আজকে যেমন একটা প্রেজেন্টেশন স্লাইডে ক্লাস নিলাম, এই স্লাইডটাও আপনারা পরের দিন পেয়ে যাবেন। ঠিক আছে, আপনাদেরকে একটা লিংক দেওয়া হবে, সেখানে এগুলো সব গুছিয়ে দেওয়া থাকবে। আর হচ্ছে যে পরীক্ষা তো প্রত্যেক ক্লাসের পরে হবে এবং 2টা বড় করে পরীক্ষা হবে। যদি আগ্রহী থাকেন কেউ, তাহলে এই নাম্বারটাতে আগে যোগাযোগ করবেন। যদি এই নাম্বারে যোগাযোগ করতে না পারেন, এটা আমার নাম্বার, এই নাম্বারে সরাসরি কল দিয়েও যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। স্যার জি স্যার। স্যার আমাকে